এই রেসিপিটা পছন্দ করে না এই মানুষ মনে হয় খুবই কমই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলুন দেখা যাক আজকের রেসিপিটা। তো আমি আজকে তৈরি করে দেখাবো কাঁচা কলা দিয়ে কিভাবে ইলিশ মাছ রান্না করতে হয়। তো শুনেই এর অন্যরকম একটা তৃপ্তি লাগছে, তাই না? যারা যারা ইলিশ মাছ পছন্দ করেন তাদের খুব প্রিয় একটা রান্না হতে চলেছে আজকে। তো ইলিশ মাছ পছন্দ করেন না এরকম মানুষ মনে হয় যে খুব কমই আছে। তো আজকে আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো আপনাদের। অনেকেই জানেন, আবার নতুন রাঁধুনি আছেন যারা, তারা হয়তো নাও জানতে পারেন। তো আজকের রেসিপিটা বিশেষ করে তাদের জন্যই। এখানে আমি মশলা করে নিয়েছি। তো মশলার ভিতরে আমি করে নিয়েছি হচ্ছে শুধু পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটার সাথে আমি আর অন্য কোনো মশলা ইউজ করিনি। ইলিশ মাছে মশলা যতটা কম হয় খেতেও দারুণ বেশি মজা হয়। ইলিশ মাছের ঘ্রাণটা খুব বেশি সুন্দর থাকে। তো তাই আমি আজকে মশলাটা করে নেওয়ার পর এখানে আমি কাঁচা কলা কুটে নিব। আর কাঁচা কলাটা কাটার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কাঁচা কলার উপরে যে একটুও উপরের খোসা না থাকে। তো খোসা থাকলে হয় কি, রান্না করার সময় উপরের অংশটা কালো হয়ে যায়, অনেক ভারী ভারী করে ফেলতে হবে। আমি কিভাবে ফেলেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। সেম আমার মতো করেই ফেলে নেবেন। এতে যদি একটু কম করেন তাহলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো চেষ্টা করবেন একটু ভারী ভারী করে ফেলার জন্য। তো এই তো আমি কলাগুলো সব একে একে কেটে নিয়েছি। আমি এখানে 4টা কলা নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি এখানে মাছ নিয়েছি। আমি এখানে 5 টুকরা মাছ নিয়েছি। আপনারা চাইলে মাছটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছটা মেরিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। মেরিনেট করে রাখলে হয় কি, মাছের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়, খাওয়ার সময় মাছটা অনেক মজা হয় খেতে। তো এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তো এই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি, তারপরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। তো এগুলো দেওয়ার পরে পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি কলাগুলো দিয়ে দিব। কলাগুলো একটা বলক চলে আসা পর্যন্ত একটু বয়েল করে নিতে হবে। এই কাজটা করলে হয় কি, কলায় যে একটা কসকস ভাব থাকে, এই ভাবটা আর থাকে না। তো আপনারাও চেষ্টা করবেন এই কাজটা করার জন্য। এই তো এরপরে মেইন টিপস অ্যান্ড ট্রিক্স যেইটা হচ্ছে, কলা সিদ্ধ করার পরে আপনারা কলাটা ধুয়ে নেবেন। ধুয়ে নিলে কলার টেস্টটা অনেক ভালো আসবে। হ্যাঁ, আর তরকারির কালারটাও অনেক সুন্দর থাকবে। যে কষটা ছিল এটা ধুয়ে ফেলে দিতে হবে, ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কলাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো কলাগুলো ধুয়ে নেওয়ার পর আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিব। এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি আমার তরকারির পরিমাণটা যেই পরিমাণে, সেই পরিমাণেই তেল দিয়ে নিয়েছি। আপনাদেরটা কম হলে কম দিবেন, বেশি হলে বেশি দিয়ে দিবেন। তো এই তো এখানে আমি তেলের ভিতরে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটা দেওয়ার পরে পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো ছিটে না যায়। এরপর আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর দিয়ে নিলাম এখানে বেশ কয়েকটা কাঁচা মরিচ। আমি গুঁড়া মরিচের পরিমাণটা খুবই কম দিয়েছি, যাতে কাঁচা মরিচের ঝালটা লাগবে, এই জন্য আমি কম দিয়েছি। আর তারপরে আমি এখানে মশলাগুলো তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম মাছ। ওই যে মেরিনেট করে রেখেছিলাম যে মাছটা, ওই মাছটাই আমি এখানে দিয়ে দিলাম। তো মাছটা আমি কষানোর জন্য ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে প্রায় মিনিট 10 মতো কষিয়ে নেব। এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক উলট পালট করে আমি মাছটা কষিয়ে নিয়েছি। তো এবার আমি মাছটা একটা প্লেটে উঠিয়ে নিব। তারপরে আমি করে নিব এখানে যে কলাটা রেখেছিলাম সিদ্ধ করে, তো এই কলাটা কষিয়ে নিব। হ্যাঁ, তো কলাটা কষিয়ে নেওয়ার পরে যদি না কষাই তাহলে কিন্তু কলার ভিতরে ভালোভাবে আপনার নুনটা ঢুকবে না। তো এখানে আমি মাছের সাথেও অ্যাড করে দিতে পারতাম, কিন্তু তরকারিটা খেতে অত টেস্ট হতো না। আমি যেইভাবে রান্না করেছি এই টিপস ফলো করে যদি আপনারাও রান্না করেন, খেতে আশা করতেছি অনেক ভালো লাগবে। আমার কাছে এই তরকারিটা তো অনেক মজা হয়েছিল খেতে। আমার বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারাও কিন্তু এইভাবেই ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লাগবে। আমিও খেয়েছি, অনেক ভালো লেগেছে। এই তো আমার কলাটা এখানে কষানো হয়ে গেছে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে নিব। যেহেতু কলাটা সিদ্ধ করা, তারপর হচ্ছে মাছগুলো আমি কষিয়ে নিয়েছি, এই জন্য আমি ঝোলটা পরিমাণে কমই দিব, অতটা বেশি দিব না। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। এই তো অনেকক্ষণ ঢাকনা দিয়ে জাল করার পরে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা ছাড়া তো আমার চলেই না। আপনাদের কার কার এরকম হয়, ধনিয়া পাতা ছাড়া আমি তরকারি পরিকল্পনা করতে পারি না? হ্যাঁ, তো এই তো ধনিয়া পাতা দেওয়ার পরে তো দেখুন কলাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঢাকনাটা দিয়ে নিব, কারণ হচ্ছে যে ধনিয়া পাতা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিলে তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসছে, আর ধনিয়া পাতার কালারটাও দেখতে অনেক সবুজ সবুজ লাগে। হ্যাঁ, এই তো একটু লবণ কম লাগছিল আমার কাছে, তো আমি আর একটু লবণ দিয়ে নিলাম।
তো এই তো আমার রান্নাটা এখানেই শেষ। আমি একটু ঝোল বেশি রেখেছি, এটার কারণ হচ্ছে তরকারিতে কিন্তু ঝোলটা খেয়ে নেবে, কলাতে ঝোলটা খেয়ে নেবে। এই যে এখন যেরকম বেশি মনে হচ্ছে এরকম বেশি থাকবে না তরকারিটা ঠান্ডা হয়ে আসলে। তো এই তো আজকের রেসিপিটা আমার এখানেই শেষ হলো। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন কিন্তু। আর আমার মতো এরকম করে কে কে রান্না করেন সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।